ক্ষমতা বলতে যেটাকে বোঝাই, 34 বছরে পশ্চিমবাংলায় বা কেরালায় আজকে সরকার চলছে, ত্রিপুরাতেও দীর্ঘ প্রায় 28-29 বছর সরকার চলেছিল, এটাকে আমরা ক্ষমতা বলি না, এটাকে বলা যায় মানে সরকার চালানো। বেশ, মানে ক্ষমতার অলিন্দে, কারণ কমিউনিস্টরা বা শ্রমজীবী মানুষ ক্ষমতা দখল বলতে যা বোঝায়, ক্ষমতা অর্জন বলতে যা বোঝায়, এটা তা নয়। তাহলে আজকে মোদি, মমতা, বিজেপি, তৃণমূল, এই ব্র্যাকেট করে আরএসএস যেভাবে গোটা ব্যবস্থাটায় কর্পোরেটের হাতে তুলে দিয়ে এখানকার কৃষকদের, দেশের কৃষক, রাজ্যের কৃষকের সর্বনাশ করতে চাইছে আর কর্পোরেটের পোষমাস করতে চাইছে, এটা আমরা কেউ ধরতে পারবো। শুধু বামপন্থী নয়, যারা ছাত্র যুব এই সমাজ ব্যবস্থায় কবি দীনেশ দাসকে খুব ফলো করে। বিভিন্ন সময় তার বিখ্যাত ক্ষুরদার লেখা, যা আমরা পাঠ্যপুস্তকে পড়েছি। কিন্তু আজকে কবি দীনেশ দাসের কথা বা কবিতা পড়ছি না আমি, যেটা পড়তে চাই জীবনের কথা। আর যে বইটি লিখেছেন সৈয়দ মনসুর হবিবুল্লাহ সাহেব, এই ভবনের নামটা তার নামে। এটা পরম সৌভাগ্য যে লাইব্রেরিতে খুঁজে পেয়েছি আমি। সিপিএম লাইব্রেরিতে খুব বিশ্বাস করে, কারণ প্রচুর পুঁথি থাকে। তো এই যাকে দেখছেন ধবধবে পাঞ্জাবি পরে আছে, জীবনের কথা তার কাছ থেকে শুনবো। আবাস রায়চৌধুরী চেনেন তো? নিশ্চয়ই চিনবেন। আমি ওসব রেগে যাবে বললে, আমি বলছি না যে আপনি খুব স্টার ক্যাম্পেনার বা আপনি খুব স্টার বলছি না, কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, রুক্ষ মাটিতে কথা বলে। আমি আবাসদার মধ্যে একজনের ছবি দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই, তাতেও রেগে যেতে পারে বললে। প্রয়াত নির্মম সঙ্গে দেখতে পাই, নাও হতে পারে, আমার সঙ্গে একমত নাও হতে পারে, এটা আমার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তো আপনাকে স্বাগত, অভিনন্দন। আগের ওই কি বলবো, বিশেষণ না হলেই ভালো। না, ঠিক আছে। এটা দেখুন, আপনি আমার ধারণাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমি যদি কারো ছবি, প্রতিচ্ছবি আপনার মধ্যে দেখতে পাই, বলছেন আপনি নিরুপম সেন, কিন্তু আমার যদি মনে হয় যে আপনি, দেখুন আজকে আমি লো নোটেই কথাটা বলছি, সবসময় চিৎকার করি। তো আমি যদি মনসুর হবিবুল্লাহ সাহেবের জীবনের কথা, বইটা আমি খুঁজে পেয়েছি, তা আমি নিরুপমদার বক্তৃতা শুনেছি। ছাত্র অবস্থায় রাজনীতি করছে কিনা সেটা বাংলা মানুষ জানে, কিন্তু সাংবাদিক হিসেবে অনেকবার পেয়েছি যে কীভাবে ডেসিবেল বাড়াতে হয় আর কীভাবে নামাতে হয় প্যারামিটার, সেটা প্রয়াত নিরুপম সেনকে দেখে বাংলার মানুষ, বাংলা বামপন্থীরা জানে এবং বিরোধীরা জানে। আবাস রায়চৌধুরীর ক্ষেত্রে ঠিক তাই। কখন কোন ডেসিবেলটা কোন মাত্রায় দিতে হবে, কোন ডোজটা কাকে কখন খাওয়াতে হবে, কৃষক থেকে শ্রমজীবী মেহনতি মানুষকে, সেটা আবাস রায়চৌধুরী জানে। আপনি স্বীকার করুন আর অস্বীকার করুন, যাই করুন না করুন, সেটা আপনার ব্যাপার। তাই আমি লাইনটাই শুরু করতে চাই। উনি বলছেন, মানে ভূমিকায় যেটা লিখছেন, যে 2 নম্বর পার্কাস রোড যাকে বলে ওপেন হাউস বা খোলা দরজা চরিত্রের কথা এতে চমৎকারভাবে আছে। নিজের শৈশবের বাল্যকালের স্মৃতি মমতার সঙ্গেই তিনি বর্ণনা করেছেন। এই মমতা নয়, আমার নিজের জন্ম হয়েছে একই বাড়ির একই আতুর ঘরে, আর সেই আতুর ঘরে বসেই যে স্বপ্নের বীজ বপন করেছিলেন সৈয়দ মনসুর হবিবুল্লাহ সাহেব, আপনারা তার উত্তরসূরি। যে কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে ভাবনার মধ্য দিয়ে বামপন্থীদের যেতে হচ্ছে, ফেলে আসা মুহূর্ত, ফেলে আসা ঐতিহ্য, ইতিহাস, যা আপনাদেরকে রোমাঞ্চিত করে, ভাবিত করে, কারণ আপনার মেহনতি মানুষের কথা বলছেন। ব্যক্তি আবাস রাজনীতিকে বাদ দিয়ে যে রাজনীতির আবাস রাজনীতি কতটা কঠিন। না, পরিস্থিতি তো মেহনতিদের জন্য সবসময় কঠিন এবং সবসময় আশার। কঠিন তো এই জন্যে যে মেহনতিরা আছে তাদের উল্টো একটা সমাজ ব্যবস্থায়, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থা। তার ফলে এখানে শোষণ আছে, বঞ্চনা আছে, তার ফলে দারিদ্র আছে, বুভুক্ষা আছে। আর এটাকে বদলানোর জন্যই মেহনতিদের লড়াই। ফলে যাদের যে শাসক শ্রেণী তার নিজের মুঠিকে শক্ত করে ধরে রাখতে চায়, সে তো সবসময় চাইবে যে শ্রমজীবী মানুষের উপর বিভিন্নভাবে চাপ তৈরি করতে, আক্রমণ তৈরি করতে এবং শ্রমজীবী মানুষকে বিভক্ত করতে। ফলে শ্রমজীবী মানুষের, মেহনতিদের লড়াই সবসময় প্রতিকূল পরিস্থিতিকে কেটে কেটে এগোতে হয়। এটা হলো কঠিন, মানে খালের মতো। খাল না রুক্ষভূমি না পাহাড় পর্বত বলতে পারছি না, কঠিন পথ, মানে ফুল বেছানো পথ নয়, এটা হলো কঠিন। আর উল্টো দিকে
যেহেতু মেহনতিরাই সম্পদ তৈরি করে এবং আমাদের এই পুঁজিবাদী সমাজে 1/6 সম্পদ তো শ্রমিক শ্রেণী বা শ্রমজীবী মানুষের শ্রম বাদ দিয়ে হয় না, এবং শ্রমিক শ্রেণী এই সমাজ ব্যবস্থার অভ্যন্তরেই তার জন্ম হয়েছে। এই সমাজ ব্যবস্থার উৎপাদন ব্যবস্থাটাই শ্রমিক শ্রেণী চালায় তাদের মেহনত দিয়ে, তাদের মেধা দিয়ে। ফলে এই উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য, তার দুর্বলতাটা মেহনতিরা জানে। ফলে শোষণ, বঞ্চনা, নিপীড়ন, দারিদ্র, বুভুক্ষা এটাকে দূর করার জন্য শ্রেণীবদলের লড়াইয়ে মেহনতিরাই জিতেছে এবং ভবিষ্যতেও জিতবে। লড়াইয়ে কখনো এক পা এগোনো যায়, কখনো দুপা পিছোতে হয়। ফলে এটাও একটা আশাবাদের দিক। আপনারা দীর্ঘ 11 পর থেকে ক্ষমতায় নেই, আমি 11 থেকেই ধরছি, তার আগে থেকে কিছুটা সময় থেকে ধরছি। আমি যেটা বলতে চাইছি, আপনারা কৃষক আন্দোলনের কথা বলছেন, কৃষকের কথা বলছেন, কৃষকের হকের কথা বলছেন। তোমার প্রশ্নটার আগে আমি একটা কারেকশন করে দিই। প্রথম কথা হলো, আমরা কমিউনিস্ট পার্টির লোকেরা যারা আমরা কমিউনিস্ট হতে চেষ্টা করি, পশ্চিমবাংলায় এই যে দীর্ঘ 34 বছর মানুষ এখানে বাম ফ্রন্টকে, শুধু তো আমরা একা ছিলাম না, বাম ফ্রন্টকে তারা যে ক্ষমতায় রেখেছিলেন, সরকারে রেখেছিলেন, আমাদের দৃষ্টিতে এটা কখনো আমরা মনে করি না আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। আমরা ক্ষমতায় ছিলাম, আমরা সরকার পরিচালনার দায়িত্বে ছিলাম। হ্যাঁ, এটা বলতেই পারেন যে সরকার, রাজ্যের সরকার, ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার একটা ক্ষমতার কিছু কি বলবো অংশ অবশ্যই রাজ্য সরকারের হাতে আছে। মানে সেদিক থেকে দেখতে গেলে ক্ষমতার কিছু অংশের সঙ্গে আমাদের পরিচয় বা কাজ করার সুযোগ নিশ্চয়ই হয়েছে। কিন্তু আমরা শ্রমজীবী মানুষের জন্য, মুক্তির জন্য লড়াই করতে গিয়ে ক্ষমতা বলতে যেটাকে বোঝাই, 34 বছরে পশ্চিমবাংলায় বা কেরালায় আজকে সরকার চলছে, ত্রিপুরাতেও দীর্ঘ প্রায় 28-29 বছর সরকার চলেছিল, এটাকে আমরা ক্ষমতা বলি না, এটাকে বলা যায় মানে সরকার চালানো। বেশ, মানে ক্ষমতার অলিন্দে, কারণ কমিউনিস্টরা বা শ্রমজীবী মানুষ ক্ষমতা দখল বলতে যা বোঝায়, ক্ষমতা অর্জন বলতে যা বোঝায়, এটা তা নয়। আপনার বিচারধারা সঙ্গে বামপন্থী বিচারধারা একই হবে, কিন্তু আমরা বলছি যে ক্ষমতার অলিন্দে বৈশাখে তপ্তরোদে। হ্যাঁ, তোমরা বলতে পারো, বলি, আমরা তো বলবোই। ক্ষমতার অলিন্দে বৈশাখে তপ্তরোদে পিঠটা কখনো কখনো সেকে নিয়েছেন আপনারা 34 বছরে, সবসময় করেছেন। তাই ক্ষমতার অলিন্দের এবং ক্ষমতার বিষয়গুলো আপনার মতো করে আপনি ব্যাখ্যা করবেন। আমার প্রশ্নটা এই জায়গাতে যে কৃষক আন্দোলনের কথা বলছেন, বহু করেছেন, পশ্চিমবঙ্গের অনেক দৃষ্টান্ত আছে। বস্তা পিছু 150 টাকা ধানের কম, সহায়ক মূল্য যা পাওয়া উচিত সেটা পাচ্ছে না, বহু কৃষক আত্মহত্যা করছে। এখানে বামপন্থীর ভূমিকাটা কি? এটা খুব মর্মান্তিক। এবং প্রথমে একটা কারেকশন করি, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন দুটো একসঙ্গে চলেছে এবং এই দুটো কখনো আলাদাভাবে চলতে পারে না। কৃষক আন্দোলনের সঙ্গে যদি শ্রমিক আন্দোলনের সম্পর্ক তৈরি না হয়, আমরা আজকে কিন্তু হালকা মোড়েই কথা বলছি। শ্রমিক, আমি কি ভারী ভারী না, মানে আপনি আমাকে কাউন্টার করুন, আমি আপনাকে কাউন্টার করছি না, আমরা মানুষকে কিছু বলতে চাই। শ্রমিক আন্দোলনের সঙ্গে যদি কৃষক আন্দোলনের সম্পর্ক তৈরি, এবং শুধু শ্রমিক কৃষক আন্দোলন না, সমাজের সমস্ত খেটে খাওয়া মানুষের আন্দোলন, ছাত্র, যুব, মহিলা সহ সমাজের যে বিভিন্ন অংশ, তো যাই হোক, সেটা অন্য কথা। এই পশ্চিমবাংলায় এই যে একটা দীর্ঘ বিবর্তন, যদি পশ্চিমবাংলার কৃষক আন্দোলনের ইতিহাসটা দেখা যায় বা আমাদের দেশে, প্রথম কথা আমি বলে নিই, আমি কৃষক আন্দোলন নিয়ে কোনো মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই, এটা প্রথমে বলে নেওয়া ভালো। রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে, রাজনীতির একজন কর্মী হিসেবে, আজকে শ্রমিক আন্দোলনের একজন শিক্ষানবিশ হিসাবে, পাশ থেকে কৃষক আন্দোলন সম্পর্কে যে কয়েকটা কথা নিশ্চয়ই বলা যায়। যে একটা সময় খেয়াল করে দেখো যে আমাদের এখানে, যদি আমি আরো পিছিয়ে যাই, ব্রিটিশ হুকুমত এখানে লাগু হওয়ার পর ইতিহাসের পাতায় অনেক লড়াই সংগ্রামের কথা আছে। ইতিহাসের পাতায় ব্রিটিশদের দেখানো ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে আমরা
সাঁওতাল বিদ্রোহ বলি, কৃষক বিদ্রোহ বলি, আমি অনেক পিছনে চলে গেছি। আমি একটা দারুণ লাইন পেয়েছি আপনাকে, আমি আপনাকে শোনাবো। তোমার আজকের কথায় ফিরে আসবো, অনেক পিছনে চলে গেছি। আমি আরো কিছু রোমান্টিক কথাবার্তা বলতে চাই। ঠিক আছে, ভালো, আপনি পলিটিক্স থেকে ভালো একটু বেরোবেন। আরে রাজনীতিবিদদের মতো রোমান্টিক আর একদম কেউ নয়। যাই হোক, কথায় চলে যাচ্ছি যে এই যে এইগুলোকে আমরা ইতিহাসের পাতায়, ছেলেবেলাতেও আমরা ইতিহাসে পড়েছি, যে প্রশ্ন লিখেছি, মুখস্থ করেছি, যে সাঁওতাল বিদ্রোহ, হুল বিদ্রোহ, ফকিরি বিদ্রোহ, ফার্জি বিদ্রোহ, কত রকম বিদ্রোহ। আমি রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্র হিসাবে এগুলোকে কোট আনকোট বিদ্রোহ বলতে রাজি নই। এগুলো সবই ছিল সেই সময় কোম্পানি শাসনের বিরুদ্ধে, কোম্পানির লুটতরাজ, আর সেই সময়ে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে এখানের ভূমি ব্যবস্থার যে পরিবর্তন ঘটে যায়, পুরনো জমিদারদের জায়গায় ব্রিটিশদের কোম্পানির সঙ্গে লেগে লেগে থাকা, ভূমির সঙ্গে সম্পর্কহীন এক ধরনের উপর থেকে চাপিয়ে দেওয়া যে জমিদারি ব্যবস্থা, তার ফলে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা হয়েছিল? কৃষি ব্যবস্থার একদম যারা নিচের তলায় থাকতো। আমি প্রাক ব্রিটিশ যুগে চলে গেছি, মানে প্রাক স্বাধীনতা যুগে এই জায়গায়। ফলে সিরিয়াসলি বলছি, সেইটাকে তুমি না বললে আমি অস্বীকার, আজকের কৃষক আন্দোলন আমার অস্বীকার করার ধৃষ্টতা নেই, আমি বলছি না ধরতে পারবে, বলছি যে বর্তমান আমি বলছি ধরতে পারবে না। আমি খুব ভালো ধরতে পারছি, বলুন না। সিঙ্গুর নন্দীগ্রামকে মেলাতে পারবে না। না না, আপনি আমাকে গোলাচ্ছেন, দারিদ্রকে মেলাতে পারবে, আপনি গুলি দিচ্ছেন আমাকে। আমি গোলাচ্ছি, কথা ছিল না কিন্তু গোলা বলা, বলুন। তো হ্যাঁ, এগুলো আসলে সব ছিল মহাজনী শোষণ, কোম্পানির অত্যাচার, জমিদারি, নতুন ধরনের জমিদারি অত্যাচার, তার বিরুদ্ধে কৃষকদের সংগ্রাম। আমি তোমাকে গুলানোর জন্য বলছি, আমি কথাটা বললাম এই জন্য যে আমাদের এখানে কৃষক সংগ্রামের ইতিহাস অনেক পুরনো। না, আমি কেন আপনাকে গোলানোর কথা বলছি, আমি কথাটা কমপ্লিট করিনি, নাহলে তুমিও ভাববে গুলিয়ে যাচ্ছে, আমিও আমার কথা ধরতে পারবো না। তোমার যে দর্শক দেখছেন তিনি ভাববেন বোধহয় কথার পর কথা চলছে। গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আসার পর তিনি যে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই আন্দোলনের চরিত্রটা আর আমি যে কথাগুলো বললাম পার্মানেন্ট সেটেলমেন্টের পরে, এই চরিত্র দুটো আলাদা ছিল। কিন্তু সবসময় কৃষকরা লড়াই করেছে প্রাক স্বাধীনতা যুগে ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে, তার সঙ্গে সঙ্গে ব্রিটিশদের সঙ্গে সংযুক্ত জমিদারি যে অত্যাচার, সেই জমিদারি অত্যাচারের বিরুদ্ধে। আমি চলে আসছি কথাটাতে। সেই জন্য তুমি যদি দেখো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, আমি গান্ধী পর্বের কথা বললাম, যে কৃষকদের বড় আন্দোলন, এবং গান্ধীর উপস্থিতিতে কৃষকদের বড় বড় আন্দোলনগুলো কিন্তু মূলত ছিল ব্রিটিশ শাসনের দ্বারা, বিভিন্ন কর ব্যবস্থার দ্বারা নিষ্পেষিত ভারতবর্ষের কৃষক, এবং সেই কৃষক কিন্তু অনেকটা এগিয়ে আসা কৃষক, তাদের উপর অত্যাচার। সেই জন্য তুমি যদি দেখো স্বাধীনতা আন্দোলন যত এগিয়েছে, বিশেষ করে আমাদের দেশের শেষ 3টে দশক, 17 সালের রুশ বিপ্লবের পরের যে 3টে দশক, 1917 থেকে 1947, এই সময় কৃষক শ্রমিক আন্দোলনের মধ্যে সম্পর্ক অনেক নিবিড় হয়েছে। তুমি যদি এই সময় দেখো, 1921 সালে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে কমিউনিস্টরা প্রস্তাব তুলল পূর্ণ স্বরাজের, প্রথম, এবং সেই পূর্ণ স্বরাজের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বললেন যে দেশ শাসন হবার পরে আমরা শুধু ব্রিটিশ চলে যাওয়ার স্বাধীনতা নয়, আমাদের কাছে শ্রেণী শোষণ, সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা একদম, আমার 2 মিনিট সময় দাও, তাহলে আমি বাকি কথা ছেড়ে দিই। সেই সময় কথাটা উঠল যে তাহলে শ্রেণী শোষণ, সামাজিক নিপীড়ন, এগুলোকে যদি বন্ধ করতে হয়, তাহলে কি করতে হবে? ভারতবর্ষের কৃষকদের মুক্তি চাই, শ্রমিকদের মুক্তি চাই, সাধারণ জনগণের মুক্তি চাই স্বাধীন ভারতে। তখন থেকেই কথাটা এসেছিল ল্যান্ড রিফর্ম, একদম। এবং ল্যান্ড রিফর্মের যে আইন, যে সিলিং, সেইটা পশ্চিমবাংলায় বামপন্থীরা আসার পর তৈরি হয়নি। বামপন্থীরা যেটা করেছিল, সেই ল্যান্ড রিফর্মের সেটাকে কার্যকর করেছিল। আর তার আগে 77-এর আগে 67 এবং 69-এর যুক্তফ্রন্ট, হরেকৃষ্ণ কোনার, বিনয় চৌধুরী, সেই সময় স্লোগান উঠেছিল লাঙ্গুল যার জমি তার। তার আগে যদি তুমি দেখো যে আমাদের দেশের স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে তেভাগার লড়াই, বাংলার তেভাগার লড়াই, তেলেঙ্গানার কৃষকদের সশস্ত্র লড়াই, এগুলো সব রিচ ইতিহাস আছে। এইবার এই যে লেফট ফ্রন্ট আসার পর, লেফট ফ্রন্টের
সাফল্যের অন্যতম একটা ক্ষেত্র তো ল্যান্ড রিফর্ম, ভূমি সংস্কার। বামপন্থী ফ্রন্টের সরকার যতদিন ছিল, এই ল্যান্ড রিফর্মের ফলে ভূমি ব্যবস্থার, কৃষি ব্যবস্থার একদম নিচের তলায় থাকা যে মানুষগুলি, যাদের কায়িক শ্রমের মধ্য দিয়ে কৃষি ব্যবস্থাটা দাঁড়িয়েছিল, তাদের কাছে জমি এবং মজুরি পৌঁছেছে। এখন তুমি যে কথাটা বললে, তোমার যে প্রশ্নের মূল যে প্রশ্ন, কৃষক ফসলের দাম পাচ্ছে না, এখানে বামপন্থীদের কি, বিদ্যুতের বিল বেড়েছে, আত্মহত্যা করছে, ফলে এইবার কথাটা হলো এই যে পশ্চিমবঙ্গে ৭৭ থেকে ২০১১ পর্যন্ত এই যে একটা কৃষি ব্যবস্থার বিবর্তনের মধ্য দিয়ে ভূমি সংস্কার এবং সেই ভূমি সংস্কারের উপযোগী গরিব মানুষের প্রতিনিধিত্বের ভিত্তিতে পঞ্চায়েত, এই পঞ্চায়েত এবং ভূমি সংস্কার, এই যে একই মায়ের দুটি যমজ সন্তানের মতো তারা বেড়ে উঠেছে, পশ্চিমবাংলার কৃষি ব্যবস্থাকে উন্নত করেছে। এবং এই উন্নত কৃষি ব্যবস্থার ফলেই কিন্তু যে পশ্চিমবাংলায় একসময় আকাল হতো, ভাদ্র মাসকে মলমাস বলা হতো, যে পশ্চিমবাংলার গ্রামের দিকে গরিব বাড়ির বাচ্চা ছেলের নাম দেওয়া হতো আকাল, তুমি যদি এই 40, 42, 30, 35 এই বছরের গ্রামে চলে যাও, কোনো পুরুষ মানুষের নাম পাবে না যার নাম আকাল। তুমি যদি 55, 56, 60, 70 চলে যাও, তুমি অনেক মানুষ খুঁজে পাবে আকাল। তার মানে লেফট ফ্রন্টের উপস্থিতিতে ভূমি ব্যবস্থার এই যে বিস্তার, মানে মানুষের কাছে যাওয়ার ফলে আকালের অভিজ্ঞতা বাংলার থেকে চলে গেছে। বামফ্রন্টের সবচাইতে বড় সাফল্য, বাংলা মাসের ক্যালেন্ডারে ভাদ্র মাসকে বাতিল করে নতুন একটা পৌষ মাস এসছে। সেই জন্য গ্রামের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছিল। আমি তোমাকে একটা প্রভোকেশন দিয়ে রাখছি এবার কথার মধ্যে দিয়ে। এই আর্থিক অবস্থার উন্নয়নের ফলেই তো পশ্চিমবঙ্গে বছরে 20,000 কোটি টাকা শিল্প পণ্য কেনার মতো মানুষের ক্রয় ক্ষমতা তৈরি হয়েছিল, বাজার তৈরি হয়েছিল। সেই জন্যই তো 2001 অনওয়ার্ড বামপন্থী ফ্রন্টের আন্দোলনের মূল প্রশ্ন ছিল উন্নত কৃষির ভিতের উপর দাঁড়িয়ে শিল্পায়ন করতে হবে। 11 সালের পর পরিস্থিতির যে বদল ঘটে গেছে, যেমন শিল্প হয়নি, মানুষকে ভুল বুঝিয়ে ওরা ক্ষমতা এসেছিল, ঠিক একই তুমি যদি সর্বশেষ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশেষ জমি সংক্রান্ত আইনটি দেখো, তাহলে সেখানে দেখতে পাবে যে জমির ঊর্ধ্বসীমার যে মানে যে কি বলবো যে আইন ছিল, সেই আইনটাকে কার্যত বাতিল করে দিয়েছে। তাহলে এই যে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া মানে বামফ্রন্টের ভূমি সংস্কারের কাউন্টার প্রোডাক্ট। এবার জমি থেকে বেরোবেই, এটা শুনে নাও, কাউন্টার প্রোডাক্ট হচ্ছে। এবং 2002 সালে 2020-তে যে নরেন্দ্র মোদী যে নতুন কৃষি আইন গোটা দেশে লাগু করেছে, তার জন্য দেশে লড়াই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার 2014, আমি জানি না তোমার কথাগুলো ভালো লাগছে কিনা, খুব ভালো লাগছে, 2014 এবং 2017-তে পশ্চিমবাংলার বিধানসভায় পশ্চিমবঙ্গে কৃষি বিপণন ব্যবস্থার আইনকে পরিবর্তন করে এখানে কর্পোরেটের অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে। ফলে ল্যান্ড রিফর্ম যদি ধ্বংস হয়ে যায়, কর্পোরেট যদি কৃষি ব্যবস্থায় ঢুকে যায়, তার স্বাভাবিক পরিণতি হিসাবে কৃষক ফসলের দাম পাচ্ছে না, ক্ষেত মজুর কাজ পাচ্ছে না, আত্মহত্যা বাড়ছে। স্বাভাবিক, এখানে বামপন্থীরা তো এখানে সরকার চালাচ্ছে না, তাহলে বামপন্থীদের ভূমিকা কি? কৃষক, ক্ষেতমজুর এই সমস্ত মানুষদেরকে নিয়ে লড়াই করা। সে লড়াই আমরা করছি। সেই জন্য যারা আত্মহত্যা করছেন সেই কৃষকদের পরিবারের পাশে কৃষক সভা আছে, বামপন্থীরা আছে। আর আমরা বোঝানোর চেষ্টা করছি যে নিজেকে শেষ করে দিয়ে কখনো সমস্যার সমাধান নয়, তোমার পরিবারের সমস্যার সমাধান নয়, ব্যবস্থার সমস্যার সমাধান নয়। মানুষ তো একবার জন্মায়, একবার তার মৃত্যু হয়। কেন নিজের জীবনকে তুমি নিজের হাতে শেষ করে দেবে? যে ব্যবস্থার ফলে কৃষি এবং কৃষকের সংকট তৈরি হচ্ছে, ক্ষেতমজুরের সামনে অন্ধকার তৈরি হচ্ছে, যারা তার জন্য দায়ী, তার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করো। এই লড়াইয়ে তো আমরা পশ্চিমবাংলায় আছি। আমার মনে হয় তোমার তোলা প্রশ্নের উত্তর আমি দিলাম, তোমাকে খানিকটা বিরক্ত করে আমি পিছনটা টানলাম এই জন্য যে বাংলার কৃষি ব্যবস্থা এবং কৃষক আন্দোলনের তুমি যদি ইতিহাসটা না ধরো, তাহলে আজকে মোদি, মমতা, বিজেপি, তৃণমূল, এই ব্র্যাকেট করে আরএসএস যেভাবে গোটা ব্যবস্থাটায় কর্পোরেটের হাতে তুলে দিয়ে এখানকার কৃষকদের, দেশের কৃষক, রাজ্যের কৃষকের সর্বনাশ করতে চাইছে আর কর্পোরেটের পোষমাস করতে চাইছে, এটা আমরা কেউ ধরতে পারবো। আসলে আমার কথা ছিল কিছু অভিব্যক্তি,
আমার কথা ছিল কিছু প্রেম, আমি খুব সিরিয়াস কথা বলে বলিনি, নিই। ব্যাস, আমার আর কোনো সিরিয়াস আমি কথা বলি, নেই। আমার কথা ছিল বেশ কিছু ফেলে আসা মুহূর্ত। আপনি হচ্ছে মাস্টারমশাই তো বটেই, আপনি আমাকে গোলালেন এবং আমি বেশ কিছু উপাদান এই মালায় না, carry on, তুমি এবার হালকা কথা বলো। ফুলসজ্জা ওই ফুলের ডালিতে করে নিয়ে এসেছিলাম, যা কখনো বিবাহ বর্ষ লাগে। আচ্ছা, তোমার হঠাৎ করে ফুলসজ্জার কথা মানে তোমার কি নিজের স্মৃতি মনে পড়ে গেল? ফুলসজ্জা তো ভালো অবশ্যই তো, মালা সব লাগে। মানুষের জীবনে তো একটা আমি গুরুত্বপূর্ণ এই বিভিন্ন দিন। মালা নিয়ে আসা হয়, মালা দিয়ে ফুল দিয়ে মালা গাঁথতে হয়। তো সেই মালা আপনি ঘেটে দিয়েছেন পুরোটা। আপনি তো যথেষ্ট বেশ, তুমি আবার আমি বলিনি, আবার গাঁথো। আমি বলি। এবার আপনি ঠিক বলছেন, কৃষি ব্যবস্থার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। আমরা যে চাল উৎপাদিত হয়, যেটা খাই, কৃষক তৈরি করে, ভূমি সংস্কার আন্দোলন সম্পর্কে জানি। মনসুর হবিবুল্লাহ সাহেব একটা লেখা আমি দেখছিলাম এখানে, তারপর আমি আপনার ব্যক্তিগত বিষয়ে আসবো। উনি বলছেন 52 সালে সবাই মুক্ত হন নাই। সেই সময় নির্বাচন যখন আরম্ভ হয়, আপনি জানেন সেটা, তখনও কার্যত আমাদের বাড়িতেই হেডকোয়ার্টার করে আমার দাদা ওই নির্বাচন সংগ্রামটা পরিচালনা করেন, কমরেড বিনয় চৌধুরীর নির্বাচন। ঠিক, আমি তো আমার সৌভাগ্য হয়েছে আওয়াজদা বিনয় চৌধুরীকে দেখা। সাংবাদিকতার ক্ষেত্রে আমি শুরু দেখেছি এবং তাকে কীভাবে লড়তে হয়েছে, এরকম সংগ্রামী সে দেখার অভিজ্ঞতা আমার আছে। বিনয় কুমারকে আমার ইন্টারভিউ করার অভিজ্ঞতা আমার আছে, আমি সাক্ষী। এটা অবশ্য আমার সৌভাগ্য বলতে পারেন, কে কী মনে করছে আমার যায় আসে না কিছু। আমি নিরুপমদার ইন্টারভিউ করার অভিজ্ঞতা আছে, নিখিলানন্দ স্যার বলেনি। যাদের কথা বলছো তারা না, আমি বলিনি, আমি আপনাকে মানে গোলাবেন না আপনি আমাকে। আমি একদম ওই সৈফুদ্দিন চৌধুরী দলে ছিল না, বাদ দিন। এই করতে মালা গাঁথতে আজকে আভাস রায়চৌধুরী এবং অনির্বাণ রায়চৌধুরী, বাচ্চাটার সঙ্গে আমার সম্পর্ক ভালো। ঔষধী আজকের দিনে খুব ভালো, আপনার কন্যা খুব ভালো বলছে। এনিওয়ে, আপনি আমাকে বলুন তো, আপনার মধ্যে রোমান্টিজম আছে? কেন রোমান্টিজম আছে? বিপ্লবের স্বপ্ন দেখি। চলে যাচ্ছেন আপনি বিপ্লব। না, বিপ্লবের স্বপ্ন দেখি। যে মানুষ এই পৃথিবীতে দারিদ্র, শোষণ, বঞ্চনা, নিপীড়নকে ধ্বংস করে দিয়ে ইমানসিপেশন অফ হিউম্যান বিং, মানে মানব মুক্তির যে শ্রেষ্ঠ দর্শন, মার্ক্সবাদকে সামনে রেখে লড়াই করতে চেষ্টা করে, বিপ্লবের স্বপ্ন দেখে, বিপ্লবী হিসেবে নিজেকে গড়ে নেবার চেষ্টা করে, সেই মানুষদের মধ্যে রোমান্টিকতা থাকবে না? প্রেম হয় নাকি? স্বাভাবিক, ঠিক না। প্রেম, সংগ্রাম, একাত্ম। তুমি এখন প্রেমের ব্যাখ্যা যদি দাও যে নারী পুরুষের শরীরী আকর্ষণ, ওটা একটা খণ্ড, ক্ষুদ্র। একদমই না। প্রেম, সংগ্রাম, একাত্ম। যে মানুষের মধ্যে প্রেম নেই সে মানুষ কখনো সংগ্রাম করতে পারবে না। কারণ মানুষের মধ্যে যদি ভালোবাসার অনুভূতি না থাকে, উপাদান না থাকে, তাহলে সে কি, যদি সে ভালোবাসার উপাদান না থাকে, সে মানুষকে ভালোবাসবে কি করে? আর মানুষকে ভালোবাসতে না পারলে এই সমাজ বদলের জন্য যে লড়াই, সে লড়াইয়ে নিজেকে যুক্ত করবে কি করে? ঠিক। বিবেকানন্দ কলেজ আন্দোলনটা, রাজ কলেজে আমি ছাত্র। আরে তুমি কি আমার পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা কেন করবে? এটা না হয় ভালো না, আমি করব না, আমি পার্সোনাল জায়গাতে হিট করব না। আমি এত না, হিট না, তুমি বিলোদাবের যে কোনো আক্রমণ করতে পারো। আমি মানে সেরকম কোনো পিচ নেই যে বল উঠবে না। আমি আওয়াজদা বলি, আমি কিন্তু রাজনীতির মানুষ বলি তো রাজনীতি বলি আমি হাই পিচে ব্যাট করব না, এটা আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি। আপনি আমাকে বলেছেন লো পিচে ব্যাট করতে, আমি আপনার কথা কেন বলছি শুনছি। আমি আপনাকে ফলো করছি কিনা বলতে পারবো, কিন্তু আমি কিছুটা পোশাক আশাকে, আপনি আমাকে গুজরাটি বলেছেন অবশ্য, তো এই গুজরাটি হিসেবে আপনাকে পরে দিতে হবে না, কোনো প্রাদেশিকতার ব্যাপার না। যাই হোক, আচ্ছা, আমার কথা হচ্ছে অনেক ফেলে আসা মুহূর্ত আপনার, আপনি বলবো না তুমি, আমি কনফিউজ খুব ব্যাপারটা। তো প্রচুর ফেলে আসা মুহূর্ত বিভিন্ন সময়, কখনো হেমন্তর গান, কখনো মান্নার গান, কখনো সন্ধ্যা মুখার্জি, কখনো লতা মঙ্গেশকর, কখনো কিশোর কুমার, কখনো মুকেশ, এখন অরিজিৎ সিংকে জানি না আপনি শোনেন কিনা। কাকে ভাল লাগে আপনার? কোন গায়কের গান ভাল লাগে আপনার? আমি সমস্ত ভালো গানই শুনি, এবং তুমি যদি পরের প্রশ্নগুলো করো, প্রিয় গায়ক, প্রিয় লেখক, মানে এগুলো কতগুলো ফর্ম আছে তো। আমি কোনো মানুষকেই প্রিয় বা ভালো লাগে, যারা ভালো গায় সকলের গানই ভালো লাগে। তাহলে আমি আলাদা করে কোনো মানুষের কথা এখানে উল্লেখ, আমি ক্রস ফায়ার প্রশ্ন করছি না, উল্লেখ আমি তোমাকে আমি লোপ্পা বল দেওয়ার জন্য বল করছি না, ব্যাপারটা এমন নয়। এটা আমার মধ্যে নেই। আমি লোপ্পা বল নেবো না তো, এটা আমার মধ্যে নেই। আচ্ছা, আমি গান শোনেন না? অবশ্যই শুনি, এবং এক বিন্দু বুঝি না, কিন্তু অসম্ভব ভালো লাগে ইন্ডিয়ান সেমি ক্লাসিক্যাল। সচিন কত্তার গান কেমন লাগে? অসম্ভব ভালো,
বর্ণে গন্ধে অসম্ভব ভালো, শুধু ওই গানটাই তুমি বলছো না, আরো আছে। অসম্ভব ভালো। এবং তুমি এমন একটা মানুষের কথা বললে যে মানুষটা নিজে যে গানগুলি করেছেন সেই গানগুলির মধ্যে একটা ক্লাসিক্সের ছোঁয়া আছে, আর সেই মানুষগুলি সেই মানুষটি সেই ক্লাসিক্স থেকে উপাদান সংগ্রহ করে যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান করেছেন, আমার তো মনে হয় ভারতবর্ষে বোধহয় প্রথম সুরকার যিনি একটা মানে কি বলবো গানের জগতে একটা বিপ্লব, আমি ওই শব্দটা বলতে চাইছি না, একটা কি বলবো একটা নতুন আধুনিকতার যাত্রা শুরু করেছেন। এবং এই কথাটা আমার বলা ঠিক হচ্ছে না, আমি সাধারণভাবে এই কথাগুলো বলতে চাই না। প্রথম কথা, আমি গানের গ পর্যন্ত বুঝি না, দরকার নেই, কিন্তু একজন শ্রোতা হিসেবে বুঝেছি যে ধরো তারপরে যুগান্তকারী মানুষ সলিল চৌধুরী সেন্টিনারি চলছে, আমার কোনো মানে যোগ্যতাই নেই সে সম্পর্কে কথা বলার, কিন্তু আমি বলতে পারি যে সলিল চৌধুরী তিনিও তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান সুর করেছেন। তুমি শচীন দেব বর্মনের কথা যখন বললেন, তার সুযোগ্য সন্তান রাহুল দেব বর্মন। এবং অদ্ভুতভাবে এখন তুমি যদি দেখো মানে কিছু খারাপ গান হচ্ছে, মানে শুনতে ভালো লাগে। আমি একটা টোন দিই আপনাকে, শুনুন না, এটা খুব ভালো লাগবে। আমি কথাটা ওই কথার মাঝে ভালো লাগবে, ওই যে বর্ণে গন্ধে ছন্দে যে গান, ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, এই তো পুরো লাইনটা বলো। এই না, বাকিটা আপনি বলবেন। ওই গানটা ওনার লেখা গান, ওনার সুর লেখা ওনার না, সম্ভবত মীরা দেব বর্মনের লেখা। দেখ, তাহলে আপনি খবর সব হয়ে যাক, আপনি তাহলে আমি হেরে গেলাম, আপনি জিতে গেলাম। আমি যেটা বলতে চাইছিলাম, ওই গানটা নতুন ফরম্যাটে আর.ডি. বর্মনের জীবনের শেষ মুভি 1940 লাভ স্টোরি, নিশ্চয়ই জানেন যে গানটা খুব বিখ্যাত হয়েছে, যেটার কনভার্ট করা হয়েছিল পরবর্তীকালে, এবং কিশোর কুমারও এটাকে পরে কনভার্ট করেছিলেন। বিধু বিনোদ চোপড়া বলেছিলেন, আমার মনে আছে, যে বর্মন মানে তখন আর.ডি. বর্মনের শেষ প্রোডাকশন, শেষ কাজ, তারপর মৃত্যু হয় ওনার। তো আমি তো তোমায় বলছি, আমি কিন্তু আমি এক্সপার্ট নই, কিন্তু আমিও এক্সপার্ট নই, আমি খুব শুনি, আমি খুব লিসেনার, আমি খুব প্রচুর গান সাহিত্য শোনা ভালো, যত বেশি মানুষ শুনবে তত বেশি মানুষ জানবে। আচ্ছা বেশ, আজকে আমি একটু গান থেকে হলো, গানটা হলো না, এই কথাটা কমপ্লিট করে দিই, যেখানে আমি আটকে গেলাম। না বলবো, যেটা আমার এখন মনে হচ্ছে যে এইটা একটা আধুনিকতার মোচড়। আমার মনে হয়েছে যে উনি কিন্তু, তুমি যার নাম বললে, ক্লাসিক্স থেকে উপাদান সংগ্রহ করেছেন, তার সঙ্গে কি বলবো লোক তাকে যুক্ত করেছেন। আজকে কিন্তু তুমি যদি সিনেমার গানগুলো দেখো, এবং তুমি যাদের নাম বলছো, মানে আমি আবার বলছি, আমি গানের গ বুঝি না। একটা গান জানেন তো, আমি থামাই আপনাকে, না থামালে কথা না, আমি গানেরও গ জানি না, গানটা কিশোর কুমার খুব বিখ্যাত, তো আমি শুনিনি গানটা শুনবেন, খুব ভালো গান। আমি তোমাকে এক্ষুনি বললাম। আচ্ছা বলুন। আমার ভালো লাগে ইন্ডিয়ান সেমি ক্লাসিক্যাল শুনতে, কিচ্ছু বুঝি না, রাগের র বুঝি না, মাত্রা বুঝি না, তাল বুঝি না, কিচ্ছু বুঝি না, কিন্তু আমি যে কথাটা তোমায় বলবার জন্য বলছি, যে একটা অদ্ভুতভাবে দেখতে পাওয়া যাচ্ছে এখনকার মানে গানের মধ্য দিয়ে, সে সিনেমার গান হতে পারে, বা এখন এর একটা অন্য দিক আছে, অন্য একটা মার্কেটিংয়ের দিক আছে। কর্পোরেট এখানে বিপুল পরিমাণ বাণিজ্য করছে এই বিভিন্ন তোমার গানের রিয়ালিটি শো মধ্য দিয়ে। এটার যেমন একটা দিক আছে, মুনাফার দিক আছে, কিন্তু এর কিন্তু একটা উল্টো দিক আছে, একটা প্রচুর পরিমাণে কিন্তু নতুন অল্প বয়স্ক ছেলেমেয়েরা কিন্তু উঠে আসছে, এবং তাদের কি গলা, কি গানের মানে বিষয়। এবং আমার মনে হয়েছে যে আবার বোধহয় কোথাও ভারতের এই যে সঙ্গীত মানে চর্চা এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে কোথাও বোধহয় ইন্ডিয়ান ক্লাসিক্স থেকে উপাদান সংগ্রহ করে ফোককে মেলানোর একটা উপাদান কিন্তু আমার মতো একেবারে নভিশ মানুষ, একেবারে অনপড় মানুষ, এই ব্যাপারে একেবারে নাদান, কিন্তু শুনতে ভালো লাগে। যাই হোক, তুমি বললে হালকা কথা, একদম নভিশ নয়, আমি আপনাকে বলি, আমাকে বলতে দেবেন আপনি, কিন্তু আপনি থামাবেন না আমাকে। আপনি যা বললেন আর যা শোনালেন দর্শকদের, আবাস রায়চৌধুরীকে সঙ্গীত সম্পর্কে তুমি এরকম বলছো কেন? আমি বলিনি, আমাকে বলতে দেবেন। তোমার এই চ্যানেলের মধ্যে দিয়ে মানুষের আমার ভালো তো, খুব ভালো যাবে না, এটা খুব খারাপ, এটা খুব ভালো ধারণা আছে। শুনুন না, আমি যেটা বলছি, আমি আপনার সঙ্গে একমত। শুনুন না, কখনো তোমারও গান শুনতে ভালো লাগে, আমারও গান শুনতে। আচ্ছা রেগে যাবে, আপনি রেগে যাবেন, অনেক মানুষের গান শুনতে, আমি রেগে যাবেন না, আমিও রেগে যাবো না। দেখুন, আমিও মানে সাংবাদিকদের বলা সব জানতা হরিদাস, গামছাওয়ালা যাকে বলা, আমি সেটা না, আমিও বিভিন্ন গায়কদের গান শুনি, অনুপ্রাণিত হই, ভালো লাগে। কোনো গান তাতে প্রেমও আসে, কখনো পুরোনো দিনের বিবাহের কথা মনে পড়ে যায়, সেই সময় বিয়ে করেছিলাম, এসব থাকতেই পারে, বাদ দিন।
আচ্ছা, সেটা হচ্ছে যে এ তো গেল গান, রোমান্টিক ব্যাপারটা গেল, কিন্তু আমরা মূল মানে ভুল ইস্যুর বিরুদ্ধে মূল ইস্যুর লড়াই আমরা আসতে চাইছি। এই যে গরুর দুধের সোনা, তো আমি সেদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল, তার বাড়িতে 8-10টা গরু আছে, তো নিজেরাই দোয়ায়। আমি গোয়ালে আমাদের গরুর ব্যবসা ছিল এক সময়, রিয়েলি। সোনা পাওনি কখনো? শুনুন না, আপনি যদি হয়তো বিজেপি বন্ধুরা, না দিলীপ ঘোষকে আমি বলেছি, দিলীপ দা যদি আমার বাড়ি যায়, গরু এখন সেই ইয়েগুলো পাওয়া যাবে আপনার, সে কি বলে খড় খাওয়া, ওটাই কি যেন বলে, ভুলে যাচ্ছে। ওই তো ডাবা বিভিন্ন বলে। হ্যাঁ, ফলে আমি দেখিয়ে দেবো ডাবা আছে, ডাবা আর খুঁটি দেখিয়ে দেবো। তেমন আমার বাড়িতে গরু ছিল, আমি তার সেই দেখলাম সেই ভদ্রমহিলা দোয়াচ্ছে। তাই বললাম যে কাকিমা কেমন আছে? বলছে ভালো আছি বাবা, খুব ভালো। আমার যে দুধ দোয়ালেন কত হলো? বলো এই 4 কেজি হয়েছে মেরে কেটে। তাহলে সোনা পেলে? বলছে কেন? দিলীপ দা বলছে গরুর দুধ দোয়ালে সোনা পাওয়া যাবে। বলছে আমি তো, উনি দুধটা খুঁজছেন সোনা পাওয়া যাবে তো আমরা খুঁজছেন। হ্যাঁ, উনি তো দুধের ভেতরে হাত ঢুকিয়ে দিয়েছেন। তো বলছে তাকে আরো দোয়াবো? আমি বলতে পারবো না, আপনি আরো দোয়ালে বুঝতে পারবেন কি। তা আপনার কি মনে হয় যে এই ধরনের কথাবার্তা, গরুর দুধের সোনা পাওয়া যায়, এই মহাভারত ইন্টারনেট ছিল, কি মানে গরমের টেম্পারেচার কি মাথা ব্যথা খারাপ হচ্ছে নাকি? একদমই না, জেনারেশন করছে বলছে। তোমার এই কথাটা শুনে আমি প্রথমে হাসলাম। হ্যাঁ, হাসির ব্যাপার নয় তো এটা, একদমই হাসির ব্যাপার। এবং এই যে ধরো এই রকম কথাবার্তাগুলো বলে না, হালকা কথা, তাহলে তুমি বলছো তোমার ওই কাকিমা দুধের পাত্রে হাত ডুবিয়ে দিয়েছেন, দিতে যাচ্ছে, তার মানে তুমি দেখো যে ওর কোনো একটা জায়গায় মনে হয়েছে যে গরুর দুধে সোনা পাওয়া যায়। তুমি আবার বলবে আমি খুব সিরিয়াস কথা বলছি। না না, বলুন আপনি, হালকা হালকা বলুন আপনি। 98 থেকে 2004 অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট ছিল। তো আমরা সেই সময় পরিস্থিতিটাকে মূল্যায়ন করে বলেছিলাম যে অটল বিহারী বাজপেয়ী সরকারের উপস্থিতিতে সেই সুযোগকে ব্যবহার করে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অলিন্দে আরএসএস এর অনুপ্রবেশ ঘটছে, কোট আনকোট অনুপ্রবেশ। আর 2014 থেকে 2024 এই যে 10 বছরে দিল্লিতে যে আরএসএস বিজেপির যে সরকার চলছে, তারা তো নিরঙ্কুশ গরিষ্ঠতায় চলছে। এই 10 বছরে মোদী সরকারের পরিস্থিতিতে মানে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে আজকে ভারতবর্ষের রাষ্ট্র কাঠামো, ভারতবর্ষের সমাজ, ভারতের অর্থনীতি, ভারতের রাজনীতি, ভারতের সংস্কৃতি, ভারতের শিক্ষা ব্যবস্থা সব মিলিয়ে মানুষের বস্তুগত জীবন এবং মানুষের চেতনাগত জীবন, এই ক্ষেত্রে আজকে আরএসএস দখল নিয়ে নিয়েছে। এবং আরএসএস, এই কথাটা সিরিয়াস কথা, আমি সিরিয়াসলি কথাটা বলছি, আরএসএস এর এই দখল নেওয়া, যে আরএসএস চলেন কিসের ভিত্তিতে? আমি কমিউনিস্ট পার্টির কর্মী, আমরা চলি কিসের ভিত্তিতে? মার্ক্সীয় তত্ত্বের ভিত্তিতে। মার্ক্সীয় তত্ত্বের মূল কথা কি? বিজ্ঞানের উপর ভিত্তি করে মানব মুক্তির জন্য লড়াই চালানো, বিজ্ঞানের উপর ভিত্তি করে। এবং মার্ক্সবাদ গড়ে উঠেছে বিজ্ঞানের নব নব আবিষ্কার থেকে উপাদান সংগ্রহ করে। আর আরএসএস যে মতাদর্শে চলে, সেই মতাদর্শ মনুবাদকে ভিত্তি করে, যেটার সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক সুখের নয়, বিজ্ঞানের সম্পর্ক ঝগড়ার। এবং সমাজের ভিতরে তোমার ওই কাকিমা একটা উদাহরণ, যে প্রথম দিকে তিনি, তার কথাটা মনে যায়নি, কারণ তার স্বাভাবিক বুদ্ধিতে তিনি জানেন যে দুধ দোয়ালে দুধ বেরোবে, সেখানে সোনা বেরোয় না। কিন্তু তুমি যখন তাকে বললেন, একজন রাজনীতিবিদের নাম করে বললেন যে তিনি বলেছেন গরুর দুধে সোনা পাওয়া যায়, তাহলে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তাহলে এতদিন ধরে যে মানুষটি গরুর দুধ দুয়ে নিচ্ছেন, সেই দুধকে দিচ্ছেন, জাল দিচ্ছেন, বিক্রি করছেন কি বাড়িতে খাচ্ছেন, তিনি তার জীবনের অভিজ্ঞতায় কোনোদিন যেখানে সোনা পাননি, তোমার কথাতে তার কোনো সময় তো মনে হলো যে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে? তাহলে তুমি দেখো অবিজ্ঞান কত সুদূর প্রসারী প্রভাব তৈরি করতে পেরেছে আরএসএস এর রাজনৈতিক হিন্দুত্ব, যা মনুবাদকে ভিত্তি করে গড়ে উঠেছে। একই ঘটনা ঘটেছিল গত শতকের 20-এর দশক, 30-এর দশকে, যখন ইটালি এবং জার্মানিতে বুর্জুয়া গণতন্ত্রের জায়গায় যখন ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল,
ফ্যাসিবাদও কিন্তু রাস্তা চলা শুরু করেছিল যুক্তিকে ভেঙে দিয়ে, ডিস্ট্রাকশন অফ রিজন। জর্জি লুকাস বলে একজন বিখ্যাত কমিউনিস্ট ছিলেন, একাডেমিশিয়ানও অবশ্যই ছিলেন, তার একটা বিখ্যাত বই ডিস্ট্রাকশন অফ রিজন, আমি বোধহয় তোমাকে আগে বলেছি কিনা জানি না, আমি সবাইকে বলি মান করে কথা হয়েছে এটা নিয়ে বোধহয়, আমি জানি না কোথায় কথা হয়েছে, যখন আপনি প্রথম ইন্টারভিউ হলো যে ছেড়ে দাও, হতে পারে। মূল কথাটা বলি, সেটা আমাদের আজ পড়তে হবে কেমন করে। আমাদের দেখো, আমরা কমিউনিস্ট পার্টির কর্মী, আমরা তো মনে করছি না যে ভারতবর্ষের যে সমাজে এই মোদি আসার আগে যে সমাজ আমাদের দেশে ছিল সেখানে শোষণ ছিল না, বঞ্চনা ছিল না, নিপীড়ন ছিল না, তা তো নয়। বা এই ভোটে আমরা যে আরএসএস বিজেপিকে হারানো, বিচ্ছিন্ন করা, আর পশ্চিমবাংলার তার শর্ত হিসাবে আরএসএস বিজেপি তৃণমূল এই দুটো শক্তিকে একসঙ্গে হারানোর যে ডাক আমরা দিচ্ছি, দিল্লিতে যে বিকল্প সরকার করার কথা আমরা বলছি, সেটা হলে শোষণ, বঞ্চনা, নিপীড়ন সব কি শেষ হয়ে যাবে? হবে না, হবে না। কিন্তু যেটা আমাদের এখানে ছিল স্বাধীনতার পরে, যে বিজ্ঞান ভিত্তিক একটা শিক্ষাক্রম ছিল, উদার একটা শিক্ষাক্রম ছিল, গণতান্ত্রিক একটা শিক্ষাক্রম ছিল, ধর্মনিরপেক্ষ একটা শিক্ষাক্রম ছিল, এই চারটেকে এক জায়গায় জড়ো করলে দাঁড়ায় একটা যুক্তিবাদী শিক্ষাক্রম। আমি আরেকটা প্রশ্ন, আরএসএসের রাজনৈতিক হিন্দুত্ববাদ এই 10 বছরে আমাদের সমাজের এই যুক্তিবাদের উপর ভয়ঙ্কর আঘাত করেছে। সেই জন্যই যে তুমি যে কথাগুলো বলছো, কি বলে, গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে, আমি বলছি না, না তুমি যেটা আমি দেখে এলাম, যেটা ওই মহাপুরুষরা যেটা বলছে, তো সত্যজিতের আমি মহাপুরুষ বলছি, পরের কথাটা বলছি না, একটা সময় পর ওই এটা সিরিয়ালটা মনে আছে তো, যে মহাপুরুষের পরে কি তৈরি হয়েছিল, এদের অবস্থান ওই মহাপুরুষ, এখন আমি বলছি এদের অবস্থান পরেরটা হবে। তো যাই হোক, ভোট চলছে বলে আমি এখন এগুলো আর বলছি না। তো আমি যে কথাটা কোন কানে বলতে গিয়ে কথাটা খেয়ে হারিয়ে গেল। হ্যাঁ, এই যে কথাগুলো বলানো হচ্ছে না, এগুলো খুব চালু কথা। তুমি দেখবে একটা মানুষকে তুমি একটা সিরিয়াসলি একটা কথা বলো, বোঝাতে সময় লাগবে, কিন্তু একটা মানুষকে তুমি দুটি গালাগালি দিয়ে, একটা যেভাবে রকে বসে আমরা আড্ডা দিই, কথা বলি, তুমি এই ভাষায় একটা ভালো একটা কথা বলো, দেখবে চট করে তুমি বোঝাতে পারবে। তেমনি এই যে দক্ষিণপন্থী রাজনীতির কাছে আমাদের ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। আমরা এই যে ধরো এতক্ষণের আলোচনা, আমি জানি না তুমি কতটা বিরক্ত হলে আর তোমার ভিউয়ার কতটা বিরক্ত হলে, আমি পারিবারিক কথা বলছি, আরেকটা ভালো প্রশ্ন মনে পড়েছে, বিজ্ঞান মনে করে রাখো, ভুলে যাবে না, বিজ্ঞানের কথা বলছি। আর এরা সাধারণ মানুষ যে কথ্য ভাষায় কথা বলে, যে স্ল্যাং ব্যবহার করে, যে ল্যাঙ্গুয়েজগুলো করে, সেইগুলো ব্যবহার করে, এটা ওদের দক্ষতা। এমন কিছু কথা ভাসিয়ে দেয় যে গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে, গণেশের ওই যে মাথা কেটে হাতির মাথা বসানো, প্লাস্টিক সার্জারি, সেই সময় এরোপ্লেন ছিল। এবং তুমি আর একটা কথা, আমি সিরিয়াসলি কথা বলছি, এই যে যারা যুক্তিকে ভাঙতে চায়, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে যুক্তিকে যারা ভাঙতে চায়, বিজ্ঞানকে যারা ধ্বংস করতে চায়, তারা কিন্তু বিজ্ঞানের নামেই বিজ্ঞানকে ধ্বংস করতে চায়। তাহলে এইটা ছড়িয়ে গেছে, এটা কোনোটা গরম বলে খেপে গেছে বলছে না, অত্যন্ত পরিকল্পিতভাবে এমন কিছু কিছু শব্দ এবং কথাকে বাজারে ছেড়ে দেওয়া হয়। প্রথমত মানুষ এই আমোদ প্রমোদ, তার মধ্যে মার্কেটিং হবে, তার মধ্যে ঢুকে যাবে, ডুবে যাবে, এবং সেইটা দিয়ে একটু তার মনোরঞ্জন হবে, তার নিজের ইস্যুটা সে ভুলে যাবে। এটা যদি তুমি দেখো, এর হলো একটা হালকা এফেক্ট, কিন্তু এর গভীর এফেক্ট হলো সমাজের অভ্যন্তরে যুক্তিবাদকে ধ্বংসের করার জন্য যে হামলা চলছে, এটা সেই হামলার অঙ্গ। আমি দুটো প্রশ্ন দিয়ে শেষ করব। একটা হচ্ছে যে শিল্প মানে উৎপাদন, সেটা কোনো আগন্তুক কোনো চাহিদা নয়। আগন্তুক চাহিদা মানে অন্য জিনিস। শিল্প উৎপাদন হলে কলকারখানা সমৃদ্ধি হয়, শ্রমিকের অধিকার এবং দেশের, রাজ্যের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্গাপুর পরিস্থিতি এত উদ্বেগজনক, সেখানে এখানকার বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, আমি কোন নাম করি বলছি, যদি ডিফরমেশন কেস হয়তো হবে, আমি ফেস করতে রাজি আছি। উনি বলছেন যে বামপন্থীদের জঙ্গি সংগঠনের কারণে, শ্রমিক সংগঠনের কারণে যে কলকারখানাগুলো বন্ধ হয়েছে, উনি কথা বলেছেন। আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি যে কেন্দ্রীয় শিল্পনীতির উপর নির্ভর করে অনেকটাই হচ্ছে বাস্তবতা। উনি কিসের ভিত্তিতে বললেন, কেন বললেন, এর ব্যাখ্যা আপনি দিতে পারবেন? না, ওর এই ধরনের ফালতু কথা, অসত্য কথার ব্যাখ্যা দেওয়ার মতো রুচি আমার নেই, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে উনি বলেছেন না যে জঙ্গি ট্রেড ইউনিয়নের জন্য দুর্গাপুরের শিল্প বন্ধ হয়েছে, উনি হয় ইতিহাস জানেন না, আর তা নইলে এখন বিজেপি
যে আম্বানি আদানিদের মতো কর্পোরেটের দালালি করছে, ইলেকটোরাল বন্ডে তো পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি কাদের লোক, তৃণমূল কাদের লোক, কাদের কাছ থেকে টাকা পেয়েছে, তাদের স্বার্থে এই কথাটা বলবার চেষ্টা করছে। ভারত সরকারের পরিসংখ্যান সারা দেশ এবং আমাদের রাজ্যেও কারখানা বন্ধের যে কারণ তাতে 1% শ্রমিক অসন্তোষ নয়। এইটা তুমি সবসময় মনে রাখবে, সব সময় মনে রাখবে যে শ্রমিকেরা তাদের রুটি রুজির জন্য, তাদের অধিকারের জন্য তারা আন্দোলন করবে। তাদের দেওয়ালে পিঠ থেকে গেলে তারা বাঁচার জন্য শেষ পর্যন্ত বড় লড়াই করবে। শ্রমিকেরা কখনো এটা চায় না যে তাদের আন্দোলনের মধ্য দিয়ে তার কারখানাটা বন্ধ হয়ে যায়। কারণ শ্রমিক এটা জানে এই একটা কারখানা বন্ধ হয়ে গেলে পরে সেটা যদি সরকারি কারখানা হয় এবং সেটা যদি বেসরকারি মালিকানার কারখানাও হয়, তাহলে বেসরকারি মালিকেরও কোনো ক্ষতি হয় না, কারণ সে পুঁজিটা অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। আর সরকারি যদি কারখানা হয়, আমরা তো দেখতে পাচ্ছি ক্ষতিকার হয় একটা কারখানা বন্ধ হয়ে গেলে। ধরো দুর্গাপুরের কয়লা খাদানের যে খাদানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দুর্গাপুরের এমএমসি বন্ধ হয়ে পড়ে আছে, হিন্দুস্তান ফার্টিলাইজার, বা এই যে অ্যালয়, দুর্গাপুরের অ্যালয় স্টিল, দিলীপ বাবু দাঁড়াতে এসছেন এখানে, তার জানা উচিত যে অ্যালয় স্টিল প্ল্যান্টকে রক্ষার যে লড়াই, ঐক্যবদ্ধ যে লড়াই, ওর কথায় কোট আনকোট জঙ্গি শ্রমিক আন্দোলন সবাই মিলে করছেন। বিএমএস এর ইউনিয়নও সেখানে আছে, সবাই মিলে করছেন এবং শ্রমিক সংগঠনগুলো লড়াই করেছে বলে এখনো পর্যন্ত অ্যালয় বেঁচে আছে। গত বছর এই কেন্দ্রে তো ওর দলের কলিগ প্রার্থী হয়েছিলেন, আমি নাম বলে গুরুত্ব আরোপ করতে চাই, আমি বলে দিচ্ছি আপনাকে নামটা, আপনার সুবিধা হবে। কথাটা কমপ্লিট করে দিই। তো ভোটে জিতেছিলেন এবং এই প্রথম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে গতবার বিজেপি জিতেছিল। প্রথম কথা কি বলেছিল বর্ধমানে এসে, দুর্গাপুরে এসে, বাদ দিন 2014 সালে, এই আমার দোষ, আমি বোধহয় বেশি কথা বলি, 2014 সালে 4 মে আসানসোল পোলো গ্রাউন্ডে আজকের প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন, আমার এখনো কানে বাজে। कुछ ही दिनों के बाद दिल्ली में मेरा सरकार बनने जा रहा है, अगर मेरे सरकार बने तो दुर्गापुर आसनसोल ये शिल्प क्षेत्र में जितना बंद पड़ा हुआ कारखाना है सबको ताला हम खोल देंगे। আর আসানসোলে বলেছিলেন মুঝে বাবুল দিজিয়ে, মানে বাবুল সুপ্রিয় তখন বিজেপির ক্যান্ডিডেট, এখন ঝালমুড়ি খেয়ে তৃণমূলের রাজ্যের মন্ত্রী, আলাদা কথা। তো আসানসোলের মানুষ বাবুল দিয়েছিল, দিল্লিতে আচ্ছে দিনের আওয়াজ দিয়ে মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 1 বছরের মাথায় বাবুল বাবুর নিজের নির্বাচনী কেন্দ্র, বাবুল বাবু তখন দিল্লিতে শিল্পমন্ত্রী, শিল্প দপ্তরের মন্ত্রী, তার নিজের কেন্দ্র হিন্দুস্তান কেবলস কারখানাকে বন্ধ করে দিয়েছে। আমি একটা ওই জায়গাতে আসি। কথাটা হলো যে কল কারখানা বন্ধ কেন, দুর্গাপুর শিল্পাঞ্চলের আজকে এই অবস্থা কেন, সারা ভারতবর্ষে এই 10 বছরে শিল্পের যে ভয়ঙ্কর অধোগতি, এই 10 বছরে দেখাও তো ভারতবর্ষে একটা নতুন কারখানা হয়েছে? দেখাও তো এই 13 বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে একটা নতুন কারখানা হয়েছে? আমি ওই পয়েন্টে আসছি আপনার আসলে গোটা দেশে ওই পয়েন্টে আসছি আপনার কাছে। যেটা আমি এই কথাটা বলিনি, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, যে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন যারা পুঁজিপতি ছিল সেই পুঁজির বৈশিষ্ট্য ছিল কলকারখানা তৈরি করা। আর আজকের পুঁজিপতি আম্বানি আদানিরা এরা কলকারখানা তৈরির বদলে ফাটকা কারবার করে, লুট করে, ব্যাংকের টাকা, বিমার টাকা, রাষ্ট্রীয় সম্পত্তি কেমন করে লুট করে এরা মুনাফা বাড়াবে। আজকে শ্রমিক শ্রেণীর অস্তিত্বকে সারা দুনিয়া জুড়ে দিলীপ বাবুরা যাদের প্রতিনিধিত্ব করেন পশ্চিমবাংলায়, তৃণমূল কংগ্রেস যাদের প্রতিনিধিত্ব করে পশ্চিমবাংলায়, তারা এই কলকারখানা চালাতে চায় না। দুর্গাপুর শিল্পাঞ্চলের উপর মানে দিল্লির সরকারের যে হামলা, সেই হামলার পরিণতিতে এই জায়গায় গেছে। এবং শিল্প বাঁচানোর জন্য লড়াই কারা করেছে? বার্নপুরের ইস্কোকে বাঁচানোর লড়াই কারা করেছে? আজকে ইস্কো কারখানা ভারতবর্ষের অন্যতম, কি বলবো, অন্যতম আধুনিক ইস্পাত কারখানা। কারা লড়াই করেছে? কোথায় ছিলেন তখন দিলীপ বাবুরা? কোথায় ছিলেন? পশ্চিমবাংলার মাটিতেও তাদের অস্তিত্ব ছিল না। তৃণমূল আসার পর পশ্চিমবাংলার মাটিতে বিজেপির জন্য আসন পেতে দিয়েছে। কোথায় ছিলেন এরা? বেশ, সেটা হচ্ছে ফলে শ্রমিক অসন্তোষের জন্য কারখানা বন্ধ হয় না, কারণ শ্রমিক সবসময় চায় যে জায়গাটা তার ভাত কাপড়ের ব্যবস্থা করেছে সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে। আর দিলীপ বাবুরা যেটা চায় যে শ্রমিকরা যাতে কৃতদাস হয়,
শ্রমিকরা যাতে মুখ ফুটে তাদের দাবির কথা না জানাতে পারে, শ্রমিকরা যাতে বলতে না পারে তুমি আমাকে খাটিয়েছো, ওভারটাইম করেছো, তুমি আমাকে মজুরি দাও, এর হিসেব নিকেশ তো ভোট বাক্স, অবশ্যই ভোট বাক্সে হবে। আমি যে প্রশ্ন আর এই জন্যই তো দিলীপ বাবু তো এমপি ছিলেন তখন, বোধহয় মেদিনীপুরের এমপি ছিলেন। একদম। তো দিলীপ বাবুরাই তো লেবার কোড পার্লামেন্টে পাস করেছে। হ্যাঁ, লেবার কোডের মানে কি? আমি একটা রেফারেন্স দিই। লেবার কোড ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের শ্রমিকরা যে অধিকার পেয়েছিল, স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করে ভারতবর্ষের শ্রমিকরা যে, কর্মচারীরা যে অধিকার পেয়েছিল, সমস্ত অধিকারগুলোকে ধ্বংস করে দিয়ে 4টে নয়া লেবার কোড লাগু করে শ্রমিক কর্মচারীদেরকে কার্যত পুঁজি এবং মালিকের কৃতদাস বানানোর ব্যবস্থা ওরা করেছে। মানে ওরা তো চাইবেই একদম যে শ্রমিকরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এর জবাব নির্বাচনে দুর্গাপুরের শ্রমিক কর্মচারীরা নিশ্চয়ই দিলীপ বাবুদের দেবেন। আর ওদের সঙ্গে সঙ্গে যেটা চলছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, বামফ্রন্টের সময়, আমি তোমার সময় নিচ্ছি, আমি 1 মিনিট একটা কথা বলি, যে নয়া উদার অর্থনীতি আমাদের এখানে লাগু হওয়ার পর কেন্দ্রীয় সরকারের আক্রমণে যখন দুর্গাপুর আসানসোলের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র যখন আক্রমণের মধ্যে পড়লো, বামপন্থীরা আমরা একসঙ্গে দুটো কাজ করেছিলাম। আমরা যেমন এই কারখানাকে বাঁচানোর জন্য লড়াই করেছিলাম, যেমন তুমি জানো এমএমসি কে বাঁচানোর জন্য একটা কনসোর্টিয়াম তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে 11 সালে সরকার বদলের পর। এই সরকার সেই কনসোর্টিয়াম গিয়ে আর কোনো কাজে লাগালো না, এডিডিএ টাকা অ্যালট করেছিল, সে টাকাকে লুটে পুটে খেয়ে নিল। 2094-তে জ্যোতি বসুর নেতৃত্বে নতুন শিল্পনীতি বাংলায় নেওয়ার ফলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচানোর সংগ্রামের সঙ্গে সঙ্গে বেসরকারি উদ্যোগে পশ্চিমবাংলায় ছোট মাঝারি শিল্প তৈরি হয়েছিল। এবং আমাদের দুর্গাপুর, আসানসোল এবং এই বর্ধমান শহরেরও গায়ে ওই যে পালিতপুর অঞ্চলে যে অসংখ্য ছোট মাঝারি কারখানা তৈরি হয়েছিল, 1 লক্ষের বেশি শ্রমিক সেখানে কাজ করত বামফ্রন্ট সরকারের সময়। এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে আমরা সারা ভারতবর্ষে 11 সালের আগে পর্যন্ত আমরা ফার্স্ট হয়েছিলাম। আমাদের পরে ছিল মোদির গুজরাট, আমরা ছিলাম 80%, ওরা ছিল 20%। ফলে এই যে কথাগুলো বলছে না, দেখবে এটা তৃণমূলও বলে, তাহলে ওরা তো শ্রমিক কর্মচারী বিরোধী। বেশ, আমি কনসোর্টিয়ামের প্রশ্নে আসি, আমি একদম শেষ করব। সেটা হচ্ছে দুর্গাপুর উইল বি ফিউচার রুরাল ইন্ডিয়া, ডক্টর বিধানচন্দ্র রায়ের মানসপুত্র ভাবনা চিন্তা, একদম তার স্লোগান। আমি আসছি 2007-এ ক্লোজার হচ্ছে এমএমসি, 2002 থেকে তার প্রসেস শুরু হয়ে যায়। তখন ইউপিএ 1 ডক্টর মনমোহন সিং, আপনারা বামপন্থী তখন ভেতরে আছেন। 2011-এ রোটান্ডা যে প্রেস কনফারেন্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন আমিও ছিলাম, তখন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রিজুভিনেশন করা হয়েছিল এমএমসিকে বাঁচানোর ক্ষেত্রে। বেশ, পরে এটা কনসোর্টিয়াম না হলো, কনসোর্টিয়াম কিন্তু বামফ্রন্টের সময় করা হয়েছিল, কিন্তু তারপরে বিভিন্ন স্রোতের কারণে চুপচাপ হয়ে যায়। সেটা হচ্ছে যে ভারত আর্টস মুভার্স লিমিটেড 48%, কোল ইন্ডিয়া 26% সম্ভবত, আর ডিবিসি 26% দিয়ে একটা কনসোর্টিয়াম তৈরি করে একটা প্যাকেজ, নাম দেওয়া হলো MAMCIL সম্ভবত। আর হাইকোর্টে 100 কোটি টাকা নিলাম হয়েছিল। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেতা ছিলেন। এমএমসির কাগজ পেয়ে গেছি বলে কলকাতার রাজপথের একটা মিছিল কিছুটা হয়েছিল। আমি বলছি এদের, আমি বিরোধী যারা শাসকের ভূমিকায় আছে তাদের তো বোঝা উচিত যে কলকারখানা মানে শ্রমিকের অধিকার এবং দেশের উৎপাদনের গতিপ্রকৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা এই কথাগুলো বলছে কারণ জেনারেশন টু জেনারেশন প্রশ্নটা করবে, প্রশ্ন করাটা স্বাভাবিক, আর সাংবাদিক হিসাবে প্রশ্ন করাটা অধিকার রয়েছে আবার। তো এটা নিয়েও একদিন পরে আলোচনা হবে। তবে আমি যেটা শেষ করতে চাইছি, তোমার এখানে আমি আরেকটা তথ্য দিই। হ্যাঁ, দিন। আরেকটা তথ্য দিই, তুমি যে বললে না হাতে এমএমসি নিয়ে ঘুরে বেরিয়েছে, ভুল বলছি না? ঠিক বলছো। অটল বিহারী তখন দেশের প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, তখন বাজপেয়ী ফ্যাক্স করেছে, সেই ফ্যাক্স দেখিয়ে, সেটা জালি ছিল না আসল ছিল বলতে পারবো না, আসানসোলের সেন্ডালেতে সাইকেল ফ্যাক্টরি, সেই সাইকেল ফ্যাক্টরির গেটে মলয়বাবুর নেতৃত্বে সম্ভবত তৃণমূল কংগ্রেস সবুজ আবির খেলেছিল, যে ইয়ে করে, ওটা 98 না, তারপরে ওই যে গভর্নমেন্টটা 2004 পর্যন্ত চলেছিল, যে আবির খেলেছিল যে দিদির সঙ্গে কথা হয়ে গেছে প্রধানমন্ত্রীর, সেন্ডালে কারখানা খুলে যাবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থান হলো ধ্বংসাত্মক আন্দোলনের মধ্যে দিয়ে। তুমি বলো তো, পশ্চিমবঙ্গের 85% কাজ হয়ে যাওয়া সিঙ্গুরের অটোমোবাইল কমপ্লেক্সকে তার দাদা গুজরাটে পাঠিয়ে দিয়ে
পাঠিয়ে দিতে বাধ্য করে আপনাদের দায় ছিল পশ্চিমবাংলার পরে আসে আমার দায় নিয়ে পরে কথা বলো, বসতে দিয়েছেন তাকে, পরে কথা বলো, নিশ্চয়ই বলো, বলবে, আমি কথাটা কমপ্লিট করে নিই। শিল্প সম্ভাবনাকে ধ্বংস করার মধ্য দিয়ে উনি মহাকারণের চেয়ারে বসেছিলেন। আমাদের মনে নেই কি বলেছিলেন? 400 একর জমি ফেরত দেবো, বাকি জমিতে কারখানা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন যে ঠিক আছে, বিরোধীদের অ্যাকোমোডেট করা, যতটা সম্ভব জমি ফিরিয়ে দেওয়া, দিয়ে কারখানাটা তৈরি হোক। সিঙ্গুর যদি হতে পারত, পশ্চিমবাংলার মানচিত্রে আর একটা দুর্গাপুর আর কল্যাণী তৈরি হতো। আমি আপনার সঙ্গে একমত। তাহলে আমি জানি তুমি কি বলবে, তাহলে তুমি বলো উনি কি বলেছিলেন। আগে ওনার কথাগুলো বলা দরকার। বলছি তো, বলেছিলেন না, শিল্প আর কৃষি, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে বদলে দাও, আমাদের সরকার চলে আসুক, 400 একর ফেরত দেবো, বাকিটায় কারখানা হবে, শিল্প আর কৃষি, হাসি আর খুশি। আপনি একটা মজার আজকে অভিজ্ঞতা কি, আপনি একটা অভিজ্ঞতা শুনবেন? ফলে আমি ভালো লাগবে আমার খুব, হ্যাঁ শুনবো, আমার খুব ক্রোধ হচ্ছে এইটা ভেবে। ধরো আমার ঘরেও একটা বেকার সন্তান রয়েছে, তোমার ঘরেও আছে, মানুষের ঘরে আছে। এই মোদি আর মমতার এই রাজত্বে 10 বছরের মোদি সরকার আর 13 বছরের মমতা সরকার আমাদের দেশ এবং রাজ্যের শিল্প ক্ষেত্র, কাজের ক্ষেত্র, কৃষি ক্ষেত্রকে মরুভূমিতে পরিণত করে দিয়েছে। আমি তোমায় বলছি, এরা দেশি বিদেশি কর্পোরেটের দালাল। এরা গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহন করে, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বহন করে। বিরাট অভিযোগ এটা। দেশে থাকলেই দেশের মানুষ হয় না। আমি ওই স্বাধীনতা আন্দোলনের সময় যখন সবাই লড়াই করছে, স্বাধীনতার লড়াই করছে, তখন এই রাজনৈতিক হিন্দুত্ববাদীরা আরএসএস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। একটা স্বাধীনতার সংগ্রামীর নাম বলতে পারবে? অংশগ্রহণ করেনি। স্বাধীনতা সংগ্রামকে বিভক্ত করার চেষ্টা, ভুলণ্ডিত করেছে। আমি বলছি বিভক্ত করার চেষ্টা করো। তুমি যদি গোলওয়ালকারের লেখা পড়ো, তুমি যদি হেডগেওয়ারের লেখা পড়ো, তাহলে সেখানে দেখবে এরাই তো আরএসএস এর ফাউন্ডার। সেখানে তারা বলছে যে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার কোনো মানে নেই, ব্রিটিশ আমাদের শত্রু নয়, আমাদেরকে শক্তি সঞ্চয় করে রাখতে হবে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে লড়াই করে। একদম। আচ্ছা, তো এরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গদ্দারি করেছে। এদের রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত নাথুরাম গডসে গান্ধীজিকে খুন করেছে, স্বাধীন ভারতের প্রথম শহীদ খুন করেছে। সেই আরএসএস রাজনৈতিক হিন্দুত্ববাদীদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জাননি নাগপুরে, ওদের পার্টিটা এখনো তো নাগপুর থেকে চলে, আজকে সবাই জানে। তো সেই আরএসএসকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেননি এরা দেশপ্রেমিক শক্তি? আরএসএস বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা? 21 সালে বিজেপি আসছে বলে বিরাট প্রচার ছিল, বিজেপি হেরে যাওয়ার পরে আরএসএস এর হেডকোয়ার্টার থেকে স্টেটমেন্ট হয়নি, হ্যাঁ ভালো হয়েছে, মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা খুশি, কারণ মমতার রাজত্বে পশ্চিমবঙ্গে আরএসএস বিজেপি বাড়তে সুবিধা হচ্ছে। অত দূরে তুমি কেন যাবে? এই যে 22 সাল 26শে ডিসেম্বর তারিখে অমিত শাহ এসে মিটিং করে ফিরে চলে যাওয়ার পর 26শে ডিসেম্বর তারিখে আরএসএস এর যেটা বাংলা কাগজ, আমি নাম বলে ওর বিজ্ঞাপন করছি না, সেই বাংলা কাগজের 26শে ডিসেম্বর তারিখে লেখা হয়নি, সম্পাদকীয় লেখা হয়নি, যদিও নামে সেটা চালায় না ওরা, সম্পাদকীয় লেখা হয়নি যে বিজেপি এলে আমাদের ভালো লাগবে, কিন্তু হিন্দুদেরকে, রাজনৈতিক হিন্দু নয়, রাজনৈতিক হিন্দুত্ববাদীদের সবসময় সতর্ক থাকতে হবে যে মমতা থাকলে থাকুক, যেন বামপন্থীরা সামনের দিকে চলে না আসে। তাহলে যে রাজনৈতিক ব্যক্তিত্ব আরএসএস এর মতো দেশ বিরোধী শক্তি, হ্যাঁ এটা আমাদের আজকে কি বলবো, আমাদের দুর্ভাগ্য, আমি শব্দ পেলাম না বলে ভাগ্য শব্দটা ব্যবহার করলাম, দুর্ভাগ্য। স্বাধীনতার 75 বছর পর এমন একজন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে অ্যাড্রেস করলেন যে যার শিরায় ধমনীতে স্বাধীনতা সংগ্রামের এক ফোঁটা শনিতের ছাপ নেই। একদম। তাদেরকে বলছেন দেশপ্রেমিক। আমি আবাসবাবুর সঙ্গে কিছু বক্তব্যে সহমত পোষণ করছি কিনা বলতে পারবো না, যারা দর্শকরা শুনছেন না একটু বোর হবে না তো। আসলে সামগ্রিক প্রেক্ষাপট পরিস্থিতি পর্যালোচনা করতে গেলে আমি কিন্তু কবিতা বললাম, এই কবিতাটা হলো যে ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি তোমায় জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়। এই লোকসভা নির্বাচনে গোটা দেশে ওদের ঠাঁই হবে না, মানুষের ঐক্য তৈরি হচ্ছে। আর পশ্চিমবাংলায় আরএসএস বিজেপি তৃণমূলকে হারানোর জন্য
মানুষের ঐক্য তৈরি। আসলে আলটিমেট হাই নোট এই চলে গেল ব্যাপারটা। প্রথমে ছিল লো নোট, দর্শকরা মাফ করবেন আমাকে, আওয়াজদাকে মাফ করবেন না আপনারা, আওয়াজদাকে আপনারা বরদাস্ত না ভুল বললে সমালোচনা করবেন, বরদাস্ত করেন, কারণ ইজ এ ভেরি গুড স্পিকার। আর আমি পছন্দ করি কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর তৃণমূল কংগ্রেস বা দিলীপ বাবুর দল যদি আমার উপর রেগে যান কিচ্ছু যায় আসে না। আচ্ছা, আমি শেষ করবো। আপনি আনস্ক্রিপ্টেড লিডার, মানে কোনো স্ক্রিপ্ট নেই আপনার কাছে, আর আমিও আনস্ক্রিপ্টেড রিপোর্টার, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই, শুধু একটা বই নিয়ে বসেছি। তো শেষ করবো, একদম অনেক লম্বা হয়ে যাবে। আর যদি আপনি নয়ন রায় হতেন, আমি যদি আবাস রায়চৌধুরী হতাম, ধরুন আমি আবাস রায়চৌধুরী, আপনি নয়ন রায় সাংবাদিক, আমার কি প্রশ্ন করতেন? আমার তো নয়ন রায় হওয়ার যোগ্যতাই নেই। এটা আপনি একদমই নেই। না না না, আচ্ছা আমি আপনাকে ক্রস ফায়ার দিচ্ছি না। যদি আপনি সাংবাদিক নয়ন রায় হতেন, এখানে বসে আছেন, আমি যদি আবাস রায়, সে যোগ্যতা আমার নেই আবাস রায়চৌধুরী হওয়া, অনেক মেহনত ব্যাপার আছে। না তো কি প্রশ্ন করতে আমি শেষ করবো। আমি বললাম না যে মানে ওই হাইপোথেটিক্যাল কথাতে কখনো মানুষ কংক্রিট উত্তর দিতে হয় না। আচ্ছা, আমি যদি সাংবাদিকতা বিজ্ঞানের ছাত্র হতাম, নিশ্চয়ই আমি সে কাজ করতাম। তাহলে আপনি আবাস রায়চৌধুরী? হ্যাঁ অবশ্যই। আমার অন্য কোনো পরিচিতি নেই। আমি একজন রাজনৈতিক কর্মী, কমিউনিস্ট পার্টির হোল টাইমার, বিপ্লবের স্বপ্ন দেখি, তার জন্য কাজ করবার চেষ্টা করি, বিপ্লবী হতে চেষ্টা করি। আপনার দর্শকরা আমাকে একটু ভুল বুঝবেন না, আমি সত্যি নয়ন রায়, ডুপ্লিকেট নয়ন রায় না। আর উনি হচ্ছেন অরিজিনাল আবাস রায়চৌধুরী, ডুপ্লিকেট আবাস রায়চৌধুরী না। ও স্বপ্ন দেখবেন না যে উনি নয়ন রায়, আমি আবাস রায়চৌধুরী, এটা মাফ করবেন। জীবনের কথা দিয়ে শুরু করেছিলাম, অনেক কথা কার্যত গুলিয়ে গেছি অনেকটা। তাই উপত্যকায় ফুল ফোটে কি না ফোটে সেটা নির্ভর করে আবহাওয়া, পরিস্থিতি, পরিবেশ। বিভিন্ন উপত্যকায় ফুল কখনো কখনো সুগন্ধি ছড়ায়, যে সুগন্ধিতে মৌমাছিরা আসেন মধু সংগ্রহ করতে। আর কিছু উপত্যকায় যে ফুল ফোটে সেগুলো দুর্গন্ধ ছড়ায়, যেগুলো সমাজ জীবনকে কার্যত অবক্ষয়ের ভুলণ্ঠিত জায়গায় নিয়ে যায়। এটাই বাস্তব, এটা হাকিকাত। আর রুটি কাপড়া মাকানের প্রশ্নে অনেক কথা উপত্যকায় লেখা থাকে, রাজনীতির উপত্যকায় বলছি, কারণ পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি। অনেক কথা হলো, জীবনের কথা হলো, তবে লেখাটা বলে দিই, শেষ করে দিই। লেখাটা লিখে ভূমিকা করেছেন বদরুদ্দিন উমর সাহেব। তো জীবনের কথা সেই ঘরেই বসে আছি, সৈয়দ মনসুর হাবিবুল্লাহ নামেই হচ্ছে নামাঙ্কিত ভবন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদেরকে মন ভরে প্রাণ ভরে গালাগালি করার যদি ইচ্ছা থাকে, ভবনটার নাম শহীদুল্লাহ বিজয় ভবন। হ্যাঁ, মানে আর এই লাইব্রেরিটার হলো মনসুর হাবিবুল্লাহ। মানে আমি খুব সৌভাগ্যবান যে আমি যার এই লাইব্রেরিতে বসে আছি আর তার বই নিয়ে বসে আছি, এটা আমার দুঃসাহস তো বটেই বটে, আপনি কিছু মনে করবেন না। আপনি আমাকে অবশ্য ভালোবাসেন অবশ্য, তাই আমি শেষ করে সেটা তুমি কি করে বুঝলে? না না, আপনি আমাকে ভালোবাসেন। তুমি যেভাবে কবিতা বললে তো মানে সাংঘাতিক। নয়ন রায় তার অন্যরকম। আমি খুব কবিতা লিখতে ভালোবাসি, সে জানি না, তো জানা ছিল, প্রকাশ করি না কোনো সময়। না সে ভালো না, জানেন তো, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের একটা ক্ষেত্র থাকা উচিত যেটা একেবারে এক্সক্লুসিভ তার। আসলে তুমি কবিতা লেখো, এটা আমি জানি না, এটা আমার, এটা ভালো লাগলো শুনে, যেটা তোমার নিজের প্যাশন, নিজের জায়গা। আমার অসমাপ্ত প্রায় 3 থেকে 3.5 লেখা কবিতা আছে, যা আমি প্রকাশ করিনি কোনোদিন। তো এই বিপ্লবের বীজ বপন হবে কিনা সেটা ঠিক করবে রাস্তার মোড়। আপনি ভালো থাকবেন। আপনার মানুষ বিপ্লব থেকে বিপ্লব মানুষই তার ইতিহাস তৈরি। তো এরকম প্রচুর ছোট ছোট শব্দ আমার লেখার অভিজ্ঞতা আছে। আপনি ভালো থাকবেন। আমাকে শেষ করতে দিচ্ছেন না। তুমি অন্তত পড়িও তোমার কবিতা। হ্যাঁ অবশ্যই পড়াবো, তবে আপনি একান্তে থাকবো, আপনি মানে অন্য কেউ থাকবে না। আসলে ডিস্টার্ব হয়ে যাবো তখন আমি যে কোনটা যাবো, আমি তো ঘেটে যাচ্ছি। শেষ করে দিয়ে দর্শকদের বলছি, বাকি অংশ, বাকি ধান যা ডেলি খরচা হতো, তা আবার আমাদের বাড়ির কাছেই ছিল পাড়া পুকুর। সেখানকার বাউরি মেয়েরা আমাদের প্রজা ছিলেন, তারা তাদেরই মেয়েরা এসে নিয়ে যেতেন। জীবনের কথায় সৈয়দ মনসুর হাবিবুল্লাহ সাহেব, ভূমিকা হচ্ছে বদরুদ্দিন উমর সাহেব। আপনাকে তো আমার স্যালুট, কোনো সন্দেহ নেই। আমি তো বিরাট অভিজ্ঞতা অর্জন করলাম। আর আওয়াজদাকে আমি শুরু করেছিলাম যে পরছায়া কিনা নিরুপম সেন, প্রয়াত নিরুপম সেন, মানতে চাইলেন, মানা উচিত না, মাফ করবেন। আমি বলছি না, উনি হয়তো ভাবছেন আমার ভাবনা থেকে বলেছি। এই লড়াইয়ে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, মহাভারতের, এর রক্ত ঝরবে না। দেখো আমি কথাটা না, আমি বলি এটা তুমি ভুল বুঝবে বা তোমার দর্শকও ভুল বুঝবে। আমি এটা কখনো কোনো মানে রবি ঠাকুরের ভাষায় বিনয়ী লোকের স্বভাব এই যে তারপরে কিছু কথা আছে, সেটা আমি বলছি না। আসলে কোনো মানুষকে কোনো মানুষের সঙ্গে তুলনা করতে আমি করছি না, কারণ প্রতিটি মানুষ তার সময়ে তৈরি হয়, প্রতিটি মানুষ তার সময়ে তার ভূমিকা পালন করে, এটা কখনো তুলনীয় না। একদম, আমি আপনার সঙ্গে একমত। আপনার মেয়ে কন্যা উষশ্রী কখনোই আবাস রায়চৌধুরী হতে পারবে না, তাই না? আমার মেয়ে সায়নী, সেও কোনোদিন নয়ন রায় হতে পারবে না।
কিন্তু কখনো কখনো কিছু এক্সাম্পল দাঁড়িয়ে বলতে হয় যে হ্যাঁ যাচ্ছে একজন, তার নামে এই, কিছু মনে করবেন না, আপনাকে আমি খুব ভালোবাসি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অজস্র মতামত। যদি মনে করেন যে সিপিএমের হয়ে বলছি, দলদাস, কিচ্ছু যায় আসে না। কারো পলিটিক্যাল পার্টির চাঁদায় আমরা না, তুমি তো ভোটের কথা বলোনি। না, ভোটের কথা বলিনি আমি। হ্যাঁ, তো আমি অবশ্য বলেছি মাঝে মাঝে। না, তুমি তো অনেক কথাই বলেছো, তুমি তো গুলিয়ে দিয়েছো। তাই কোনো পলিটিক্যাল পার্টির ফান্ডের চাঁদায় কিন্তু thequery.com ডিজিটাল প্ল্যাটফর্ম চালায় না। স্বতন্ত্র স্বাধীনতার পক্ষে গণতন্ত্রকে বিপন্ন হওয়ার হাত থেকে বাঁচাবার শপথ নিয়েছি। আর দুর্নীতির মাস্টারমশাই আমি লড়াইয়ের ক্ষেত্রে। রক্ত ঝরেছে, রক্তের রঙ লালই হয়। যদি কেউ রক্ত ঝরাতে যান একবার টেস্ট করে দেখবেন, ঘুমিয়ে দেবো পুরো বাংলায়। আসলে তোমার এই লড়াইটাও কিন্তু এবারে দেশ রক্ষার লড়াই। যে তুমি বললে না দুর্নীতির বিরুদ্ধে, এবার দেশে লোকে যারা ভোট দিতে যাবে তারা দুটো ইস্যুতে ভোট দিতে যাচ্ছে। দুটো ইস্যুতে। আরএসএস, বিজেপি, তৃণমূল যত চেষ্টাই করুক বিভাজনের, বাজারে খাচ্ছে না। দুটো ইস্যু, এক সমস্ত দুর্নীতিগ্রস্তদের টেনে নামাও, আর দুই মানুষের সংসার চালানো, রুটি রুজির কথা বলো, সেই ব্যবস্থা করো। এটা আমি বারবার বলি, শেষই করে দেবো এবার। আর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে 20 কোটি 42 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে বলবো না, বললে অনেক বড় হয়ে যাবে। ও তো আমি দেখে নেবো ব্যাপারটা, লড়াইয়ের জায়গা থেকে কাগজপত্র আমার হাতে আছে। স্মৃতিকুমার সরকারের আমল থেকে দুর্নীতি হয়েছে, ও লড়াই তো আমার চলবে। শিক্ষার ক্ষেত্রে শ্রমজীবী মেহনতি পরিবার থেকে যারা বিলং করে তাদের লুট হয়েছে আর ফিক্সড ডিপোজিট ভেঙেছে, এই দুর্নীতির কথা নয়ন রায় বলতে থাকবে। কমেন্টস করবেন, মতামত দেবেন, ভালোবাসা দেবেন, প্রাণ ভরে দেবেন, হৃদয়ে দেবেন, মনে দেবেন না, হৃদয়ে দেবেন। হৃদয়ে অনেক কিছু লেখা থাকে জানেন তো, যে কথা প্রকাশ করা যায় না। নমস্কার, আমি নয়ন রায়। আমার সহকর্মী খুব বোর হচ্ছিল, আবার মজাও নিচ্ছিল খুব। সৌমিত দফাদার, ও আওয়াজদার খুব ফ্যান, আবার আমাকে বলেছে এটা আবার কেমন কথা? এটা ফ্যান, ও কিছু করার নেই, আপনি যতই অস্বীকার করুন না কেন, যেটা বাস্তব সেটা বাস্তবের জমিতে हकीकत बुनियादी तौर पे जो बोलना चाहिए वह बोल दिया मैंने। और जो जो आपको जो प्रोटेस्ट करना आप कर लीजिए। আমি নয়ন রায়, নমস্কার, ভালো থাকবেন।